এখানে এই মানুষ মূলত শিবির বইয়ে আরেকটা ঘটনা এরকম আছে যে সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসায় একজন ভাই, সিনিয়র একজন ভাই ছিলেন, ওনার কাছে পড়াশোনার জন্য রীতিমতো সবাই মানে মানে প্রাইভেট পড়ার জন্য আর কি, জুনিয়ররা গণিত পড়ার জন্য, ইংরেজি পড়ার জন্য, হাতের লেখা শেখার জন্য লাইন ধরতেন। তো ওনার প্রতি কেন লাইন ধরছে, অন্য কোনো স্টুডেন্ট কি নাই? এমনকি ও একজন শিক্ষক ছিলেন হোস্টেলে, উনি পর্যন্ত ওনার উপর বিরাগ বাজন হয়েছে, মানে তোমার কাছে কেন স্টুডেন্ট যায়, আমি তো শিক্ষক, আমার কাছে আসতে পারে না। তো সন্দেহ শুরু হলো ওই ব্যক্তি, ওই ছেলে শিবির। আচ্ছা, হ্যাঁ, কারণ কি মারাত্মক লেভেলের সুন্দর ছিল তার লেখা, হাতের লেখা, হস্তলিপি এত সুন্দর ছিল বলার বাইরে। আমি নিজেও ভাইকে ফলো করতাম, মানে হাতের লেখা হাতের লেখা সুন্দর, এটা শিবির হওয়ার কারণ। হ্যাঁ, এটা শিবির হওয়ার কারণ। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ঠিক আছে। তারপরে তিনি ভালো ম্যাথ পারেন, তারপরে তিনি ভালো ইংরেজি পারেন, ইংরেজিতে গ্রামাটিক্যাল খুব ভালো পারেন, ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, কথা বলেন এবং শেখান। এই নানামুখী কারণগুলো স্টুডেন্ট ভালো হওয়ার কারণেও শিবির হিসেবে সন্দেহ করা। তাহলে মানুষের যে সমস্ত গুণাগুণ ছিল সেগুলোকে আপনি মানব ইতিহাস থেকে সরিয়ে শিবির ইতিহাসে পরিবর্তন করলেন, রূপান্তর করলেন। এই যে দর্শনটা, এই দর্শনটাকে আমি মানুষ মূলত শিবির নাম দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই দর্শনটা কি 5 তারিখের পর এখনো কি বলবৎ আছে? এটা বলবৎ আছে, এটা থাকবে। ঠিক আছে। আপনি জানেন যে আমরা মনে করছি শিবিরের উপর ছাত্রলীগ মানে এরকম নৃশংস হামলা চালাইছে বা তাদেরকে মৃত্যুযোগ্য করে তুলছে, হত্যাযোগ্য করে তুলছে, এরকম না ব্যাপারটা। বিএনপির আমলেও ঠিক ছিল। আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন বিএনপির জোট সরকারই ছিল। একটা দুইটা শিবির দর ধৈরা ধৈরা জবাই কর, এই ধরনের স্লোগান হয়েছে সেই আমলেও। তখন জানতে চাওয়া হলো এরা কারা, তখন বলা হচ্ছে ছাত্রদল। ঠিক আছে। তো এই যে জিনিসটা এখনো কিন্তু আছে। আমরা 5 আগস্টের পর মনে করেছি সম্ভবত এটা থাকবে না। আপনি দেখেন যারাই 71-এর মুক্তিযুদ্ধকে টেনে এনে রাজনীতি করতে চাচ্ছে, তাইলে আপনি রাজনীতি যদি করতে চান আপনার প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, তাহলে আপনি শিবির বলেন, ঘায়েল হয়ে যায়। রাজাকার বলেন, ঘায়েল হয়। আপনি যদি বলেন হচ্ছে যে সে 71-এর সাথে শিবিরের কি কোনো দ্বন্দ্ব আছে? ওইটা তো একটা ঐতিহাসিক আলাপ। এই 71-এর সাথে শিবির যেটা বলে যে তারা ছাত্র সংঘ ছিল তখন, এখন তো ইসলামী ছাত্র শিবির। 77 সনে ইসলামী ছাত্র শিবির হয়। শিবির যেটা বলে যে তারা 71-কে ধারণ করে, হ্যাঁ, সেটা তো সে বলছে। কিন্তু 71-কে টেনে এনে যারা রাজনীতি করতে চায় তারা তাদের না, এখানে ব্যাপারটা দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। জামাত শিবির বলছে আমরা 71-কে ধারণ করি। জামাতের যে ভূমিকাটা 71-এর ছিল, তারা সেটা বলছে যে আমাদের ভূমিকাটা রাজনৈতিক ভুল ছিল। হ্যাঁ, এবং এটার কারণে নানামুখী বিচার আচারও হয়েছে। ঠিক আছে। আপনি একটা খেয়াল করেন, শেখ হাসিনার যে ট্রাইব্যুনাল ছিল, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, সাইদি, গোলাম আজম, সবার যে বিচারটা হলো, ঠিক আছে, তার মানে কি? তার মানে হলো যারা রাজাকার ছিল তাদের তো বিচার করলেন। হ্যাঁ, তাহলে এই জিনিসটা এখানে থেমে যাওয়ার কথা ছিল না। না, এটা তো একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে। না, এটা ঠিক আছে, এটা ক্যাঙ্গারু কোর্ট, এটা ভিন্ন আলাপ। এটা নিয়ে আমি মানুষ মূলত শিবিরে আলাপ করছি, আমার বইয়েও আলোচনা। ওই জিনিসটা তো ওখানে থেমে যাওয়ার কথা ছিল। অর্থাৎ যারা রাজাকার, যারা আলবদর, আসাম, আওয়ামী লীগের ভাষায় আর কি, তাদের তো বিচার আপনি করেছেন, তাই না? বিএনপি নানাভাবে এটার প্রতিবাদ করেছিল তখন, কিন্তু এখন সুরটা চেঞ্জ হচ্ছে বিএনপির আস্তে আস্তে আবার। হ্যাঁ, তাহলে তো ওই আলাপ ওখানে থেমে যাওয়ার কথা ছিল। কিন্তু আপনি 24 পরবর্তী সময়ে বিচার হয়ে গেছে একটা জিনিসের, তাহলে আপনি আবার তো জামাতকে রাজাকার বলতে পারেন না। ঠিক আছে। আপনি মোরালি চিন্তা করলে তো বলা হয় যে জামাত যদি ক্ষমা চায় তাহলে আমরা রাজনীতিতে তাদেরকে আর কিছু বলবো না। আমি গ্যারান্টি দিলাম, জামাত যদি আগামীকালকে 71-এর জন্য অফিসিয়ালি ক্ষমা চায়, পরের দিন আরেক ধরনের ন্যারেটিভ দেওয়া হবে যে জামাত দোষ করেছিল, এই জিনিসটা তারা নিজের মুখে স্বীকার করেছে, সুতরাং তারা আরো বড় রাজাকার। আচ্ছা,
এটাকে আপনার জিয়ে রাখতে হবে, জীবন্ত রাখতে হবে। তারা যে অপরাধ করছে, তারা যে একত্রে দেশের বিরুদ্ধে কাজ করেছে, এটাকে জিয়ে না রাখলে আপনার রাজনীতি থাকবে না। অর্থাৎ রাজনীতি জিনিসটা কি? রাজনীতি জিনিসটা হচ্ছে আপনার প্রতিপক্ষের একটা দোষ পাইতে হবে এবং ওই দোষ নিয়ে শাহবাগে আপনার মিছিল করার, বক্তব্য দেওয়ার একটা খোরাক থাকতে হবে। ওই খোরাকের মাধ্যমে আপনি জনতার কাছে বিদ্বেষ তৈরি করবেন এবং জনতাকে ডিভাইড করবেন, এবং ডিভাইড করে আপনার ওই কথাগুলো যারা খাবে তারা হচ্ছে আপনার সমর্থক গোষ্ঠী, এবং ওই সমর্থক গোষ্ঠী থেকে আস্তে আস্তে আরো বৃদ্ধি হতে হতে একটা বিশাল একটা সম্প্রদায় তৈরি হবে। ওই সম্প্রদায় নিয়ে আমার রাজনীতি। এটা এটা একটা ফিলোসফিক্যাল দিক। সুতরাং আপনি এই জিনিসটা সোরাহা চান না, তো তা আপনি সোরাহা না চাইলে তো হুদাই মাপ চাওয়ার কথা এবং আর মানে তাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা, এটা তো নিতান্ত একটা র্যাটরিক। হ্যাঁ, সুতরাং জামাত যতদিন রাজাকার থাকবে, আলবদর থাকবে, আর শামস থাকবে, ততদিন হচ্ছে এদের জন্য অনেক ভালো হয়। ঠিক আছে? সুতরাং এইগুলো হচ্ছে রাজনীতির একটা ব্যাপার স্যাপার। আর আপনি বিএনপি এই আগস্টের পর, 5 আগস্টের পর তাদের যেই জাতীয়তাবাদী যে বয়ান ছিল, বাংলাদেশের যে জাতীয়তাবাদী, এই জিনিসটা না কেন জানি তারা লিটারেচারগত, সাহিত্যগতভাবে মানুষের মনস্তত্ত্বে ঢুকাইতে পারে নাই। তো ফলে আপনার এই আওয়ামী লীগ ছিল 71-এর ফার্স্ট ডিভিশন খেলোয়াড়, আর বিএনপি হচ্ছে সেকেন্ড ডিভিশনের খেলোয়াড়। অথচ ফার্স্ট ডিভিশনের সেই খেলোয়াড় দিল্লিতে উৎখাত হয়ে সরে দাঁড়াইছে। তা আমি চিন্তা করতেছি সেকেন্ড ডিভিশন খেলোয়াড়ের কি হইতে পারে, তারা কেন মুক্তিযুদ্ধের বয়ানকে আঁকড়ে ধরে আবার রাজনীতি করছে। ঠিক আছে, আমি আমার বইয়ে লিখেছি একটা কথা যে আগামীর রাজনীতি হবে ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি। ঠিক আছে, এই জিনিসটাকে যারা ক্যাশ করতে পারবে এদের বয়ান দাঁড়ায় যাবে এবং মানুষ, জনতা কিন্তু তাদের মুখী হবে। হ্যাঁ, কিন্তু বিএনপি মনে করছে আমরা যদি তড়িৎ ক্ষমতায় যেতে চাই তাহলে আওয়ামী লীগ এই ভারতের বিরুদ্ধে খুব একটা কিছু বলা যাবে না। ঠিক আছে, আপনাকে বলে ফেলি, তারেক রহমান আসছেন। আমি তারেক রহমানকে অত্যন্ত পছন্দ করি একদম ছোটবেলা থেকে, এবং বিশেষ করে শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তিনি, আমি মনে করি। আমি তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি ভারত থেকে ব্রিটেন থেকে বাংলাদেশে আসছেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে আসেন, মুখ্যমন্ত্রী হতে না। আপনি গত 19 তারিখ একটা আনন্দবাজারে একটা কলাম বা একটা রিপোর্ট আমরা পেয়েছি। ওই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে মানে ইংল্যান্ড থেকে বাংলাদেশের তারেক রহমান মোদির সাথে চুক্তিবদ্ধ হয়ে ফিরছেন। ঠিক আছে, এবং তারা ক্ষমতায় যেতে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসতে মোদির সাথে একটা বোঝাপড়া হয়ে গেছে, এই জন্যে আসতেছেন। আপনি গত কিছুদিন আগেও, 10-15 দিন আগেও তিনি কিন্তু বলেছেন যে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ না, এটা একটু আরো পরবর্তী বিষয়, এটা অনেক সময়ের ব্যাপার আছে। কিন্তু উনি নিজে বলেছেন এটা তার একক সিদ্ধান্তের বিষয় না, এটা বলেছেন। কিন্তু কি এমন হলো, কি এমন মেকানিজম হয়ে গেল, আপনি 2 দিন পরে চেঞ্জ হয়ে গেলেন, আপনার মত পরিবর্তন করলেন?